বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু শিকদার স্কুল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা জেবিতির বিভিন্ন জটিল সমস্যা নিয়ে আলোচনা করব, যেমন বিসিএস পরীক্ষা, ব্যাংক জব পরীক্ষা, বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষা, স্কুল কলেজ নিবন্ধন পরীক্ষা, মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, প্রাথমিক সহকারী ও প্রধান শিক্ষক নিয়োগ সহ সকল পরীক্ষায় আসা জ্যামিতি অংশের জটিল সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আশা করি তোমরা যদি আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো এবং স্কিপ না করো, তাহলে জ্যামিতীয় অংশের মোটামুটি 90% সমস্যার সমাধান তোমাদের হয়ে যাবে। তো চলো তাহলে আমরা সমস্যার সমাধান করা শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার প্রথম সমস্যাটি হচ্ছে, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এই প্রশ্নটি 27তম বিসিএস 12তম প্রভাষক নিবন্ধন 2015 সালে এসেছে। প্রশ্নটি যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, দেখো, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। ওকে, তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। এই যে আমরা যদি সমদ্বিবাহু বলেছে, তাহলে আমি এই যে যাতে সমদ্বিবাহু হয় এটুকু বাদ দিলাম। ওকে, এই এবিসি হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তাহলে এই কোণটা কি হবে? 90 ডিগ্রি। যেহেতু সমদ্বিবাহু বলেছে, তাহলে আমি এই বাহুটার দৈর্ঘ্য এবং এই দুটা বাহুর দৈর্ঘ্য কী করব? এ ধরলাম। আর এই বিপরীত বাহু এই অতিভুজ, অতিভুজ কিন্তু কি অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 12 সেন্টিমিটার। এখন এই ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হবে। তো পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি যে এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর এটা যদি লম্ব হয় তাহলে এটা হবে ভূমি, অথবা এটা যদি লম্ব হয় তাহলে এটা হবে ভূমি। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি এই যে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার সমান হলো কি? অতিভুজ, আমি অতি লিখলাম, অতিভুজ স্কোয়ার, রাইট? তো এখন আমি লম্ব ধরেছি কাকে? এ কে। তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মানে হচ্ছে 12 স্কোয়ার, রাইট? তাহলে 2 এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে 12 যদি গুণ করি তাহলে 144। ওকে, তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 144 ডিভাইডেড বাই 2। ওকে, সুতরাং এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 72, রাইট? আচ্ছা, এখন আমার এই যে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমি যদি লিখি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ওকে, যদি ক্ষেত্রফল বের করি তাহলে কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, উচ্চতা আর লম্ব কিন্তু একই কথা। তাহলে কি হলো? হাফ ইন্টু ভূমি এ ইন্টু উচ্চতাও কি এ। এখানে যদি একক থাকে তাহলে বর্গ সেন্টিমিটার লিখবো আমরা। যেহেতু এখানে কি 12 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে আমি এখানে বর্গ
সেন্টিমিটার লিখতে পারি। ওকে, তাহলে কী হবে, হাফ ইন্টু এ গুণ দিলে হবে এ স্কোয়ার বর্গ সেন্টিমিটার। দ্যাট মিন্স হাফ ইন্টু এ স্কোয়ারের মান কিন্তু আমরা জানি 72 স্কোয়ার সেন্টিমিটার ইজ ইকুয়াল টু, এটা দিয়ে যদি এটাকে কাটি হবে 36, তাহলে 36 বর্গ সেন্টিমিটার। ওকে, তাহলে আমার রেজাল্টটা হলো কোনটা দেখো, ক। ওকে, কয়ে হচ্ছে 36 স্কোয়ার সেন্টিমিটার। আশা করি আমার 2 নং সমস্যাটি হলো একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত? একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। ওকে, কোণটির মান কত? আচ্ছা, এই প্রশ্নটা পারতে হলে আমাকে একটা জিনিস জানতে হবে, পূরক কোণ কাকে বলে, তাই না? পূরক কোণ সম্পর্কে জানতে হবে এবং সম্পূরক কোণ সম্পর্কে আমার জানতে হবে। আমরা জানি পূরক কোণ হচ্ছে যদি দুইটি কোণের সমষ্টি বা যোগফল 90 ডিগ্রি হয় তাহলে কোণদ্বয়কে পরস্পর পূরক কোণ বলে। ওকে, আর সম্পূরক কোণ কাকে বলে? যদি দুইটি কোণের পরিমাপের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে কোণদ্বয়কে পরস্পরের সম্পূরক কোণ বলে। ওকে, আচ্ছা, যেহেতু আমার এখানে সম্পূরক কোণের উল্লেখ নেই, সো আমি সম্পূরক কোণ না বলে পূরক কোণ নিয়ে চিন্তা করি। বলছে একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। তো আমি যদি ধরি যদি কোণটি কত, x ডিগ্রি ধরলাম। হ্যাঁ, বলছে একটি কোণের মান, তাহলে আমি প্রশ্ন মতো যদি লিখি, প্রশ্ন মতে একটি কোণের মান, দ্যাট মিন্স x ডিগ্রি সমান, এই যে সমান, এই জন্য সমান দিলাম, সমান কিসের সমান? তার পূরক কোণের মানে কি? পূরক কোণ হচ্ছে দুইটি কোণের যোগফল হবে 90 ডিগ্রি। এখন দুইটি কোণের যোগফল হবে 90 ডিগ্রি, কিন্তু আমি একটি কোণকে ধরেছি x ডিগ্রি, তাহলে অপর কোণটি কত হবে? নিশ্চয়ই 90 ডিগ্রি মাইনাস x। আচ্ছা, তাহলে পূরক কোণটা পেলাম কি? 90 ডিগ্রি মাইনাস x, দ্যাট মিন্স 90 ডিগ্রি মাইনাস x। বলছে একটি কোণের মান তার পূরক কোণের মানের, তাহলে পূরক কোণের মান কত? 90 ডিগ্রি মাইনাস x ডিগ্রি। পূরক কোণের মানের অর্ধেকের সমান, অর্থাৎ এটাকে কী করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। আশা করি বোঝা গেছে। তাহলে এটা যদি সমাধান করি, আর গুণন করলে 2x ডিগ্রি ইজ ইকুয়াল টু হবে 90 ডিগ্রি মাইনাস x ডিগ্রি, রাইট? আচ্ছা, 2x ডিগ্রি প্লাস x ডিগ্রিটাকে এ পাশে নিয়ে আসলাম, তাহলে হবে কত? 90 ডিগ্রি। দ্যাট মিন্স 3x ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। ওকে, x ডিগ্রি, হ্যান্স x ইজ ডিগ্রি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি ডিভাইডেড বাই হবে 3 ও পাশে গুণ ছিল, এই পাশে ভাগাকারে চলে আসবে। হ্যান্স x ডিগ্রি, আমি যদি উপভোগ থেকে ডিগ্রিগুলো উঠাই দিই তাহলে কী হবে? x ইজ ইকুয়াল টু কি, এ পাশেও ধরো ডিগ্রিটা লিখলাম না, তাহলে কত হবে? x ইজ ইকুয়াল টু 30। তাহলে আমার কোণটির মান কত? কোণটির মান জানতে চেয়েছে, অর্থাৎ x এর মান, আমি তো কোণটি ধরেছি কি x, তাহলে x এর মানটা কত বের হলো? 30। তাহলে কোণটির মান, সুতরাং কোণটির মান x ডিগ্রি বা 30 ডিগ্রি, রাইট? তাহলে আমার রেজাল্ট কোনটা হবে দেখছি, 30 ডিগ্রি। তাহলে আমার রেজাল্টটা হবে 30 ডিগ্রি। এই যে 30 ডিগ্রি গয়েরটা হচ্ছে। এবার চলে যাবো আমার 3 নং সমস্যা। কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির পরিমাণ হবে কত? এটা 32তম BCS
প্রাথমিক সহকারী শিক্ষক 8, 13, 18 সাল এসেছে। একটা ত্রিভুজ আঁকবো। ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির মোট পরিমাণ কত, এটাকে বের করতে বলেছে। আমি যদি একটা নর্মালভাবে একটা যদি ত্রিভুজ আঁকার চেষ্টা করি, দেখো এই হচ্ছে ধরো আমার ত্রিভুজ। ওকে, এই বাহুটাকে ধরো এদিকে বাড়িয়ে দিলাম, এই বাহুটাকে ধরো এদিকে বাড়িয়ে দিলাম, আর এই বাহুটাকে ধরো এদিকে বাড়িয়ে দিলাম। নাম যদি দিই এ বি সি, এটাকে দিয়ে দিলাম ধরো ই, এটাকে দিয়ে দিলাম এফ, এবং এটাকে দিয়ে দিলাম জি। ওকে, দেখো একটা ত্রিভুজের 3টা বাহুকে বি একে ই পর্যন্ত, এসিকে এফ পর্যন্ত এবং সিবি বাহুকে জি পর্যন্ত বর্ধিত করলাম। ফলে এখানে একটা বহিস্থ কোণ, এখানে একটা বহিস্থ কোণ এবং এখানে একটা বহিস্থ কোণ, 3টা বহিস্থ কোণ উৎপন্ন হলো। আমাকে বলেছে এই 3টি উৎপন্ন 3টি বহিস্থ কোণের মোট পরিমাণ কত হবে? 280, 290, 360, 240, কোনটা হবে? আমি বের করার চেষ্টা করি। এখানে এটা করতে হলে আমাকে একটা জিনিস জানতে হবে। সেটা কি? ধরো আমরা জানি এই জিনিসটা জানা আছে, একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যদি আমরা বর্ধিত করি, যে কোনো একটা বাহুকে যদি বর্ধিত করি, তাহলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয়, সেই বহিস্থ কোণটা বিপরীত দুটো অন্তস্থ কোণের সমষ্টির সমান, অর্থাৎ এই কোণ আর এই কোণে। ধরো যদি এটা হয় বহিস্থ কোণ, হ্যাঁ, তাহলে এই বহিস্থ কোণটা হবে এই বিপরীত দুটো অন্তস্থ কোণের সমষ্টির সমান। আবার ধরো এটা যদি বহিস্থ কোণ হয়, তাহলে এটা হবে কার সমান? এই দুইটা বিপরীত অন্তস্থ কোণের সমান। আবার এটা যদি বহিস্থ কোণ হয়, তাহলে এটা হবে বিপরীত দুটো অন্তস্থ কোণ এইটা এবং এইটার সমষ্টির সমান। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এই কথাটা আমি লিখলাম না, সূত্রটা হচ্ছে কি, ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান। এখন তোমরা আবার মনে করতে পারো যে এটা যদি বহিস্থ কোণ হয়, এটাও তো অন্তস্থ কোণ, এটাও অন্তস্থ কোণ, এটাও অন্তস্থ কোণ, 3টাই অন্তস্থ কোণ। আচ্ছা, এবিসি ত্রিভুজের জন্য কিন্তু এই 3টাই অন্তস্থ কোণ, ঠিক আছে। কিন্তু আমি কি বলেছি সেটা খেয়াল রাখতে হবে। আমি বলেছি একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান। এটা কিন্তু বিপরীত না, এই কোণের জন্য এটা কিন্তু বিপরীত অন্তস্থ কোণ না, এটা হলো কি সন্নিহিত অন্তস্থ কোণ, মানে এটা কি লাগানো, একটা বাহুর সাথে লাগানো। তাহলে এই বহিস্থ কোণের অন্তস্থ কোণ এটা ঠিক আছে, কিন্তু এই অন্তস্থ কোণটা কিন্তু এই বহিস্থ কোণের জন্য বিপরীত নয়, এটা হচ্ছে সন্নিহিত অন্তস্থ কোণ। আমার সূত্রে কিন্তু বলা আছে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তার পরিমাণটা বিপরীত দুটো অন্তস্থ কোণের সমষ্টির সমান, এই বিপরীত দুটো অন্তস্থ কোণের সমষ্টির সমান। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, তাহলে আমি সরাসরি লিখে ফেলি, এই কথাটা আর লিখলাম না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি প্রথম যদি এই কোণের ক্ষেত্রে লিখি, হ্যাঁ, বহিস্থ এ বি জি কোণ, এ বি জি কোণ, রাইট। বহিস্থ কোণ ইজ ইকুয়াল টু কী হবে? এটার বহিস্থ কোণ কি? এইটা যোগ এইটা। তাহলে এই যে এ কোণ প্লাস সি কোণ, মানে বি এ সি কোণ প্লাস সি বি কোণ লিখতে পারি। তাহলে বি এ সি কোণ প্লাস এ সি বি কোণ, এ সি বি কোণ, রাইট। আবার এটাকে যদি বহিস্থ কোণ ধরি, মানে বি সি এফ কোণ, হ্যাঁ, বি সি এফ কোণ ইজ ইকুয়াল টু হবে বিপরীত অন্তস্থ কোণ, এটা হবে বি এ সি কোণ প্লাস এ বি সি কোণ, বি এ সি কোণ প্লাস এ বি সি কোণ। ওকে, এইটা। আবার এটাকে যদি বহিস্থ কোণ ধরি, মানে সি এ এই কোণকে যদি বহিস্থ কোণ ধরি, সি এ এই কোণকে যদি বহিস্থ কোণ ধরি, ইকুয়াল টু এটার জন্য বিপরীত অন্তস্থ কোণ হবে এ বি সি কোণ প্লাস এ সি বি কোণ, এ
বি সি কোণ প্লাস এসি বি কোণ, এ সি বি কোণ। ওকে, আচ্ছা এখন আমি এটাকে যদি এটা 1, এটা 2 এবং এটাকে যদি 3 হিসেবে কনসিডার করি, তাহলে আমি যদি তিনটাকেই যোগ করি 1 প্লাস 2 প্লাস 3 ইমপ্লাইজ, ওকে, তিনটাকেই যদি আমি কী করি যোগ করি, তাহলে কী অবস্থা হবে দেখো। তিনটা যদি আমি যোগ করি দেখো তাহলে কি হয়, এই যে এ বি জি কোণ বাম পক্ষগুলো যোগ করছি প্লাস বি সি এফ কোণ প্লাস সি এ ই কোণ, রাইট, ইজ ইকুয়াল টু কী হবে দেখো। আচ্ছা এইটা এইটা এবং এইটা তিনটা যোগ করলাম, তাহলে দেখো এখানে দেখো এই বিএসি কোণ হচ্ছে 2টা, আবার এবিসি কোণ হচ্ছে 2টা, আবার এসসিবি কোণ হচ্ছে 2টা। তাহলে 2 কমন নিয়ে সরাসরি আমি লিখে দিতে পারি এই 2টা এ বি সি কোণ প্লাস 2টা হচ্ছে এসি বি কোণ প্লাস 2টা হচ্ছে বিএসি কোণ, ওকে, বিএ সি কোণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু জানি যে এই যে এ বি সি ত্রিভুজের তিনটা অন্তস্থ কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, তাই না? আমরা জানি যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এবিসি ত্রিভুজের এবিসি কোণ প্লাস এসিবি কোণ প্লাস বিএসি কোণ, অর্থাৎ এই যে এবিসি কোণ প্লাস এসিবি কোণ প্লাস বিএসি কোণ, এই তিনটা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে কিন্তু আমরা লিখতে পারি 2 × 180 ডিগ্রি, ওকে, তাহলে হয়ে যাবে কত, 360 ডিগ্রি। তাহলে আমার রেজাল্ট হলো কত, 360 ডিগ্রি। তাহলে আমার গয়েরটা হচ্ছে কারেক্ট। এটা আমি এটার ব্যাখ্যা দিলাম, কিন্তু তোমরা কিন্তু অ্যাকচুয়ালি এটা মুখস্থ রাখবে। অর্থাৎ একটা ত্রিভুজের তিনটা বাহুকে যদি আমরা বর্ধিত করি, তাহলে যে বহিস্থ কোণগুলো উৎপন্ন হয় তাদের সমষ্টি হচ্ছে অ্যাকচুয়ালি কত, 360 ডিগ্রি। ওকে, তোমরা সেটা কি মুখস্থ রাখবে। হ্যাঁ, আমি বোঝার জন্য ব্যাখ্যা দিলাম, এটা কিন্তু তোমাদের এভাবে লিখতে হবে না। তোমরা জাস্ট এই প্রমাণটা একটু মনে রাখবা, মনে রেখে এটা একটু মুখস্থর মতো করে ফেলবা যে কোনো ত্রিভুজের তিনটি বাহুকে যদি আমরা বর্ধিত করি, তাহলে যে বহিস্থ কোণগুলো উৎপন্ন হয় এদের সমষ্টি হয় কত, 360 ডিগ্রি। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। এবার আমার 4 নং সমস্যাটি হলো, এবিসি ত্রিভুজে এবি সমান এসি, ওকে, এবং সি কোণ সমান 50 ডিগ্রি হলে এ কোণ সমান কত। ওকে, তাহলে আমি এখানে একটা ত্রিভুজ এবিসি ত্রিভুজ আঁকার চেষ্টা করি, যেখানে এবি সমান এসি, ওকে, এরকম মোটামুটি একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করলাম, আনুমানিক চিত্র। এ বি সি একটা ত্রিভুজ এবং এ বি বাহু আর এই এসি বাহু হচ্ছে সমান, রাইট, এবং এই কোণটা দেওয়া আছে কত ডিগ্রি, 50 ডিগ্রি, রাইট, 50 ডিগ্রি দেওয়া আছে। এখন না সরি, এ কোণটা আমাকে বের করতে হবে, এ কোণটা কি বের করতে হবে, এ কোণটা দেয়া নেই, এ কোণটা বের করতে হবে। আমার দেয়া আছে সি কোণটা 50 ডিগ্রি, সরি এইটা, হ্যাঁ, এই কোণটা দেওয়া আছে 50 ডিগ্রি, এটা আমাকে কি বের করতে হবে, এটা প্রশ্নবোধক চিহ্ন, বুঝে নিব। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু জানি একটা ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয় তাহলে তার বিপরীত কোণগুলো কিন্তু সমান হয়। অর্থাৎ যেহেতু এবি সমান হচ্ছে এসসি, সুতরাং এবি বাহুর এই যে এবি বাহুর বিপরীত কোণ কোনটা, এইটা কী কোণ, সি কোণ, ওকে, সমান হবে কার, আবার এই এসি বাহুর বিপরীত কোণ কোনটা, এই এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা, মানে বি কোণ, রাইট। তো এখন আমাদের সি কোণ সমান কিন্তু দেওয়া আছে কত, 50 ডিগ্রি। তাহলে সি কোণের জায়গায় 50 ডিগ্রি বসিয়ে দিলাম, সুতরাং বি কোণ সমান কত হয়ে গেল, 50 ডিগ্রি। তাহলে আমার বি কোণটা কত হয়ে গেল, এটাও হয়ে গেল 50 ডিগ্রি। আমরা একটা কিন্তু সূত্র মুখস্থ জানি, যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু সমান হয় তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণ দুইটা সমান হলো, কিন্তু এটা 50 এটা 50, রাইট।
এখন আমরা কিন্তু জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত। একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। অর্থাৎ এই এবিসি ত্রিভুজের মধ্যে, অর্থাৎ ত্রিভুজ এবিসি এ এই এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 180 ডিগ্রি। আমরা কিন্তু কিসের মান জানি? বি কোণ এবং সি কোণের মানটা জানি। এ কোণের মান তো আমাকে বেরি করতে হবে। এটা হচ্ছে 50 ডিগ্রি প্লাস এটাও 50 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। ইমপ্লাইজ দ্যাট এ কোণ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, আর এই দুইটা যোগ করলে হচ্ছে কত? 100। এটা হয়ে যাবে -100 ডিগ্রি। হ্যান্স এ কোণ ইজ ইকুয়াল টু হচ্ছে 80 ডিগ্রি, 80 ডিগ্রি। ওকে, তাহলে এ কোণের মান আমরা কত পেলাম? 80 ডিগ্রি। তাহলে আমার রেজাল্ট হবে কোনটা? এই খ, 80 ডিগ্রি। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এখন আমি বুঝাতে গিয়ে, অর্থাৎ এই সমস্যাগুলো সমাধান করতে গিয়ে আমি যে সূত্রগুলো বলি সেই সূত্রগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন এটা করতে গিয়ে আমি দুটা সূত্রের কথা বলেছি। প্রথমটা বলেছি যে যদি একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হয় তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়। অর্থাৎ সি কোণ এবি সমান এসি হওয়ার কারণে এবং সি কোণটা 50 ডিগ্রি হওয়ার কারণে সি কোণ বি কোণটাও কি 50 ডিগ্রি হয়ে গেছে, যেহেতু এই দুইটা বাহু সমান। আবার আরেকটা সূত্র বলেছি, সেটা হচ্ছে আমরা জানি যে কোনো ধরনের ত্রিভুজ হোক সমকোণী, হোক সূক্ষ্মকোণী, হোক স্থূলকোণী, যে কোনো ধরনের ত্রিভুজের 3 কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। এই সূত্রগুলো মুখস্থ করে ফেলতে হবে লিখে লিখে। এবার আমি করব আমার 5 নং সমস্যার সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5 নং সমস্যাটি হলো সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় বর্ধিত করলে, তাহলে আমার একটা কি লাগবে? একটা সমদ্বিবাহু ত্রিভুজ লাগবে। ওকে, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় বর্ধিত করলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ লাগবে, রাইট? আর ওই সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়কে কী করতে হবে? গুরুত্বপূর্ণ হচ্ছে বর্ধিত করতে হবে। বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় কী হবে? কোণদ্বয় কি সরল কোণ হবে, সমকোণ হবে, সূক্ষ্মকোণ হবে, নাকি স্থূলকোণ হবে? আচ্ছা, তাহলে আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকার চেষ্টা করি এবং সমান বাহুদ্বয়কে বর্ধিত করার চেষ্টা করি। তাহলে ধরো এইটা হলো আমার একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটাকে এদিকে এবং এদিকে কি করলাম? বর্ধিত করলাম। ওকে, আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়কে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়, আচ্ছা এখানে একটা কোণ উৎপন্ন হলো এবং এখানে একটা বহিস্থিকোণ, দুইটাই বহিস্থিকোণ উৎপন্ন হলো। উৎপন্ন কোণদ্বয় হবে কি কোণ হবে? দেখো, এটা একটা কমন সেন্সের ব্যাপার। তোমরা যদি আমি যদি এভাবে চিন্তা করি, দেখো এই বিন্দুতে আমি যদি একটা লম্ব আঁকার চেষ্টা করি, ধরো এটা লম্ব, তাহলে এটা হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখান থেকে যদি একটা পারপেন্ডিকুলার বা লম্ব আঁকার চেষ্টা করি, তাহলে এই কোণটা হবে কত? 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই কোণটা যদি এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই পুরা কোণটা এটার চেয়ে বড় না? তাহলে অবশ্যই এই কোণটা কি, এই পুরো কোণটা কি 90 ডিগ্রির চেয়ে বেশি? মানে এই যে এইটুকু কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই পুরো কোণটা কি 90 ডিগ্রির চেয়ে বেশি হবে না? তাহলে 90 ডিগ্রির চেয়ে বেশি হলে সেটা অবশ্যই কী কোণ? স্থূলকোণ। আর যদি এদিকে বাড়াতাম তাহলে কিন্তু, যদি এদিকে বাড়াতাম তাহলে পুরোটা মিলে হয়তো কত? 180 সরল কোণ। কিন্তু আমার তো এদিকে নেই কোণটা, শুধু এইটুকু পর্যন্ত আছে। তাহলে আমি বুঝতে পারতেছি যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড়, কিন্তু আবার যেহেতু এখানে পর্যন্ত আসে নাই, তাহলে বলতে পারতেছি যে 180 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রির চেয়ে ছোট কোণকে আমরা কি বলি? আমরা বলি 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট কোণকে বলা হয় কি? স্থূলকোণ। ওকে, তাহলে আমার কোণটা কি হবে? স্থূলকোণ। এটা কিন্তু ক্লিয়ার। ওকে, তাহলে
এখন হবে ঘয়েরটা। 6 নং সমস্যায় 6 নং সমস্যাটি হলো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ কি? বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ মানে উপচাপ আঁকার পর ওখানে বৃত্তে যে একটা অন্তর্লিখিত কোণ হবে সেই কোণটা কি স্থূলকোণ, সূক্ষ্মকোণ, সমকোণ না প্রবৃত্ত কোণ, সেটা আমাকে প্রুভ করতে হবে। এটা খুব ইম্পর্ট্যান্ট। দেখো 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2017 সালে আসছে, বিভিন্ন পরীক্ষায় আসে এই টাইপের, যেমন বৃত্তের উপচাপে আসছে, কিন্তু বৃত্তের তোমার ধরো অধিচাপে অন্তর্লিখিত কোণ কত ওইটাও কিন্তু আসে বিভিন্ন পরীক্ষায়। আমি দুটি আলোচনা করার চেষ্টা করব। এখন প্রথম যদি আমি এরকম একটা যদি বৃত্ত যদি আঁকি, মোটামুটি আঁকার চেষ্টা করলাম, ওকে, এটা ধরো একটা বৃত্ত, দিস ইজ সেন্টার এটা। এখন এই বৃত্তটা থেকে যদি আমি ধরো ধরো এরকম একটা অংশ যদি কি কেটে নিই, রাইট? আচ্ছা, কেটে নিলাম। তাহলে দুইটা অংশ কিন্তু হলো বৃত্তটা, এটা একটা অংশ এবং এই পুরো একটা ছোট্ট অংশ এবং একটা হচ্ছে বড় অংশ। এই ছোট অংশটাকে বলা হয় উপচাপ আর বড় অংশটাকে বলা হয় অধিচাপ। খুব গুরুত্বপূর্ণ, এই কথাটা একটু মনে রাখতে হবে। একটা বৃত্ত থেকে যদি আমি একটা চাপ কাটি, হ্যাঁ, এমনভাবে কাটি যেন বৃত্তটা সমান না হয়। অসমভাবে যদি দুইটি চাপে বিভক্ত করি একটা বৃত্তকে, তাহলে ছোট চাপটিকে বলা হবে উপচাপ এবং বড় চাপটিকে বলা হবে অধিচাপ। মাইন্ড ইট। হ্যাঁ, আচ্ছা, এখন আমি যদি এই ছোট্ট চাপটাকে যদি আমি এখানে আঁকি, হ্যাঁ, এই ছোট চাপটাকে ধরো এখানে আঁকলাম। আচ্ছা, ছোট চাপটাকে এঁকে আমি এখানে একটা পরিধির উপর এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা প্রান্তবিন্দু রয়েছে, এখানে একটা প্রান্তবিন্দু রয়েছে। যদি এই প্রান্তবিন্দুগুলোকে এটার সাথে যোগ করি, এই প্রান্তবিন্দুর সাথেও যদি এটাকে যোগ করি, তাহলে মাঝখানে একটা কোণ উৎপন্ন হবে, একটা এই উপচাপের একটা, এটাকে বলা হয় উপচাপটার অন্তর্লিখিত কোণ। এই অন্তর্লিখিত কোণটা কি হবে? সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ, প্রবৃদ্ধ কোণ। আসলে এই অন্তর্লিখিত কোণটা হয় সবসময় কি স্থূল কোণ, রাইট? এটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড়, 180 ডিগ্রির চেয়ে ছোট। আর এটা কিসের ক্ষেত্রে? এটা হলো উপচাপ, রাইট? উপচাপের ক্ষেত্রে তাহলে বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণটা কি? সবসময় স্থূলকোণ, এটা মনে রাখবা। আর যদি অধিচাপটাকে যদি আমি নেই, ধরো আমার যে অধিচাপটা ছিল, ধরো এরকম, হ্যাঁ, এরকম ছিল, এখানেও একটা শীর্ষবিন্দু, এটাও ধরো প্রান্তবিন্দু, এটাও প্রান্তবিন্দু, এখানে একটা পরিধির উপর একটা বিন্দু নিলাম। এখন যদি আমি এটাকে যদি এভাবে যোগ করি, তাহলে আমার এখানে যে কোণটা উৎপন্ন হবে এটা কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে অধিচাপ, হ্যাঁ, অধিচাপের ক্ষেত্রে এখানে যে কোণটা উৎপন্ন হবে এটাকে বলা হয় কি সূক্ষ্মকোণ। কি কোণ উৎপন্ন হবে? এটা হবে সূক্ষ্মকোণ, ওকে, সূক্ষ্মকোণ, রাইট? সূক্ষ্ম বানানটা হবে, হ্যাঁ, এটা হলো সূক্ষ্মকোণ। তাহলে পরীক্ষায় নানানভাবে আসতে পারে কিন্তু প্রশ্নটা, যেমন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ কত, কোণটা কি ধরনের কোণ? বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কি? তাহলে তোমাদের মনে রাখতে হবে, চিত্রটা দিয়ে আমি বুঝিয়ে দিলাম, চিত্র তোমাদের পরীক্ষা আঁকতে হবে না, তোমরা এভাবে বুঝে মনে রাখবা। বৃত্তের উপচাপ মানে কি? চাপটা কিন্তু ছোট, চাপ ছোট হলে অন্তর্লিখিত কোণটা হয় বড়, মাইন্ড ইট। উপচাপ মানে ছোট চাপটা, এবং ছোট চাপটা যে কোণ উৎপন্ন করে, অন্তর্লিখিত কোণ উৎপন্ন করে, সেটা হচ্ছে বড়, অর্থাৎ স্থূলকোণ। আর অধিচাপ মানে হচ্ছে বড় চাপটা অন্তর্লিখিত যে কোণটা উৎপন্ন করে সেই কোণটা হচ্ছে কি ছোট, মানে বড় চাপের অন্তর্লিখিত কোণ ছোট, আর ছোট চাপের অন্তর্লিখিত কোণ হচ্ছে বড়, রাইট? এভাবে মনে রাখতে হবে। আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। তাহলে আমার উপচাপ যেহেতু, তাহলে আমার এখানে কি হবে? স্থূলকোণ। তাহলে আমার
ক নং হবে কারেক্ট আনসার, রাইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার হচ্ছে 7 নং সমস্যার সমাধান। দেখো, ত্রিভুজের 3 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমূহ, অর্থাৎ একটা ত্রিভুজের কিন্তু 3টা বাহু থাকে এবং 3টা বাহুর উপর কি বর্গক্ষেত্র আঁকতে হবে। অঙ্কিত বর্গক্ষেত্র সমূহ, তাহলে 3টা বাহুর উপর 3টা বর্গক্ষেত্র আঁকা যাবে। এখন ত্রিভুজের 3টা বাহুর উপর যদি আমি 3টা বর্গক্ষেত্র আঁকি, এই বর্গক্ষেত্র সমূহ কয়টা সমকোণ তৈরি করে? এটা একটা কমন সেন্সের ব্যাপার। আমি যে একটা ত্রিভুজ নিলাম, আচ্ছা আমি এঁকে দিচ্ছি। ধরো এই এরকম এবিসি একটা ত্রিভুজ নিলাম আমি, হ্যাঁ, এবিসি একটা ত্রিভুজ নিলাম। তাহলে এই বাহুর উপর আমি একটা বর্গক্ষেত্র আঁকি, ওকে, এই বাহুটার উপর একটা বর্গক্ষেত্র আঁকলাম, রাইট। আবার এই বাহুর উপর একটা বর্গক্ষেত্র আঁকি, এই বাহুটা সমান করে, হ্যাঁ, আঁকার চেষ্টা করলাম। মানে এটা হচ্ছে অ্যাকুরেট তো হবে না, আমি জাস্ট আনুমানিক চিত্র আঁকছি। আচ্ছা, আঁকার চেষ্টা করছি, আর একটু দিতে হবে। আনুমানিক একটা চিত্র আঁকার চেষ্টা করলাম মোটামুটি আর কি। তাহলে বর্গক্ষেত্রের কি প্রত্যেকটা কোণ সমকোণ, সমকোণ এই 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 এটা, এগুলো হচ্ছে সমকোণের চিহ্ন, রাইট। এরকম চিহ্ন দেখলেই বুঝতে হবে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। ওকে, এ হচ্ছে আমার মোটামুটি আনুমানিক চিত্রটা। আচ্ছা দেখো, যদি পয়েন্ট আউট করি, এবিসি ত্রিভুজ যদি নাম দিই, এই দেখো এবিসি ত্রিভুজের এবি বাহু দিয়ে একটা বর্গক্ষেত্র, এসি বাহুর উপর একটা বর্গক্ষেত্র, বিসি বাহুর উপর একটা বর্গক্ষেত্র, অর্থাৎ একটা ত্রিভুজের উপর 3টা বর্গক্ষেত্র আঁকলাম। এখন এই বর্গক্ষেত্রের ক্ষেত্রসমূহের কোণের কয়টি সমকোণ রয়েছে সেটা আমাকে বের করতে বলেছে। দেখো, এই বর্গক্ষেত্রটার সমকোণ কয়টা? 1টা 2টা 3টা 4টা। এটার কয়টা? আবার 4টা, 4টা 4টা 8টা। আবার এটার কয়টা? আরও 4টা, তাহলে আরও 8 আর 4 12টা। অর্থাৎ একটা ত্রিভুজের 3 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমূহে কয়টা সমকোণ তৈরি করে? বর্গক্ষেত্র সমূহ কয়টা সমকোণ তৈরি করে? 12টি সমকোণ তৈরি করে। তাহলে আমার রেজাল্ট হচ্ছে কি? গ। ওকে, এবার আমি করব আমার 8 নং সমস্যার সমাধান। 8 নং সমস্যাটি হলো অর্ধবৃত্তস্থ কোণ সমান কত? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগে তোমাদেরকে জানতে হবে যে অর্ধবৃত্তস্থ কোণ মানে কি, অর্ধবৃত্তস্থ কোণ কীভাবে আঁকতে হয়, হাউ টু ড্র, হ্যাঁ, কীভাবে আঁকতে হয় সেটা জানতে হবে। আচ্ছা, আমি প্রথমে একটা সার্কেল বা বৃত্ত আঁকার চেষ্টা করি। ধরে নাও যে এটা একটা বৃত্ত, হয়নি, মোটামুটি আঁকার চেষ্টা করলাম। ওকে, ধরো এটা একটা বৃত্ত। এখন বৃত্তের পরিধির একটা বিন্দু যদি ঠিক ব্যাস দিয়ে আর কেন্দ্র দিয়ে, বৃত্তের পরিধির একটা বিন্দু যদি কেন্দ্র দিয়ে অপর একটা বিন্দুতে গিয়ে মিলে, তাহলে সেটা হয়ে যায় কি বৃত্তের, সেটা হলো বৃত্তের কি ব্যাস। এটা একটা যা, কিন্তু সেটা হচ্ছে কেন্দ্রগামী যা। কেন্দ্রগামী যাকে কি বলা হয়? ব্যাস। এখন অর্ধবৃত্তস্থ কোণ আঁকতে হলে কিন্তু কি করতে হবে? আচ্ছা দেখো, এই যে এবি যাটা বা এবি ব্যাসটা, এই পুরো বৃত্তটাকে কিন্তু 2টা অংশে বিভক্ত করেছে, সমান অংশে বিভক্ত করেছে। তাহলে একটা বৃত্তের ব্যাস সবসময় বৃত্তটিকে 2টি অর্ধবৃত্তে বিভক্ত করে, সমান অর্ধবৃত্তে বিভক্ত করে। এখন এই অর্ধবৃত্তগুলো, অর্ধবৃত্তে আমি এখন একটা অর্ধবৃত্তস্থ কোণ আঁকব। এখানে অথবা এখানে যে কোনো জায়গায়, পরিধির যে কোনো জায়গায় তুমি একটা আরেকটা বিন্দু নাও। ধরো আমি এখানে একটা সি বিন্দু নিলাম। এই ব্যাসের যে প্রান্তবিন্দু 2টা আছে, এগুলোকে এখানে আমি যোগ করে দেব। যোগ করার ফলে এখানে একটা কোণ উৎপন্ন হবে না? আচ্ছা, তাহলে ব্যাস পরিধির কোনো বিন্দু, বৃত্তের ব্যাস পরিধির কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। একটা বৃত্তের ব্যাস পরিধির কোনো বিন্দুতে আরও হতে পারে, কিন্তু ধরো তুমি এখানে একটা বিন্দু নিলা, এটার সাথে এটা যোগ করে দিলা, এটার নাম দাও ডি। তাহলে এ সি বি কোণ, এটাও অর্ধবৃত্তস্থ কোণ।
আবার এই যে এ ডি বি কোণ, এটাও কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ, রাইট। এখন এই আমরা কিন্তু একটা সূত্র জানি যে অর্ধবৃত্তস্থ কোণ সব সময় হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে আমার রেজাল্টটা কিন্তু কি হবে, এই যে এক সমকোণ বা আমার রেজাল্টটা হবে কোনটা, এক সমকোণ বা 90 ডিগ্রি। আমি এখানে অর্ধবৃত্তস্থ কোণ কীভাবে আঁকতে হয় সেটা বোঝানোর চেষ্টা করলাম। তোমরা কিন্তু ইচ্ছা করলে এদিক দিয়েও আঁকতে পারো। ধরো এখানে তুমি আরেকটা বিন্দু নিলা এবং এখানে এভাবে যোগ করে দিলা, হ্যাঁ, তাহলে এটাও কিন্তু কি, এটাও কিন্তু এক সমকোণ। আবার ধরো কারোর ইচ্ছে হলো যে না আমি এখানে নেব, এখানে একটা এক বিন্দু নিলাম, এটার সাথে যোগ করো, এটার সাথে যোগ করো, তাহলে এই কোণটাও কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি এক সমকোণ হবে। তাহলে এখানে প্রত্যেকটা কোণ কি 90 ডিগ্রি এক সমকোণ। তাহলে সূত্রটা হচ্ছে, আগে তোমাকে কিন্তু প্রথম বুঝতে হবে যে অর্ধবৃত্তস্থ কোণ কীভাবে আঁকতে হয় সেটা জানতে হবে। অর্থাৎ একটা বৃত্তের ব্যাস পরিধির কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। এবং মুখস্থ রাখতে হবে অর্ধবৃত্তস্থ কোণগুলো সবসময় কি হয়, সমান, অর্থাৎ এক সমকোণ। এক সমকোণ হলে তো সবগুলো শিক্ষার্থী বন্ধুরা, 9 নং সমস্যাটি হলো 2 সমকোণ অপেক্ষা বড় ও 4 সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলে কি কোণ, সম্পূরক কোণ, পূরক কোণ, প্রবৃত্ত কোণ, স্থূলকোণ। এখানে এটা আমরা একটু আসলে এখানে কোণের ডেফিনেশনগুলো যেগুলো বলেছে আমরা একটু সেগুলো বোঝার চেষ্টা করি। এই সম্পূরক কোণ জিনিসটা কি, যদি দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি হয় তাহলে কোণদ্বয়কে পরস্পরের সম্পূরক কোণ বলে। এখানে কিন্তু 2 সমকোণ অপেক্ষা বড় ও 4 সমকোণ অপেক্ষা ছোট বলেছে, তাহলে এটা কিন্তু হবেই না। পূরক কোণ কাকে বলে, যদি দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তখন কোণদ্বয়কে পরস্পর পূরক কোণ বলে। এখানে তো 2 সমকোণ হলো, 2 সমকোণের চেয়েও বড় বলেছে, তাহলে এটাও হবে না। প্রবৃদ্ধ কোণ কাকে বলে, এই প্রবৃদ্ধ কোণের সংজ্ঞাটা কিন্তু হচ্ছে, প্রবৃদ্ধ কোণটা হচ্ছে কি, 2 সমকোণ অপেক্ষা বড় ও 4 সমকোণ অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। ওকে, প্রবৃদ্ধ কোণ বলে, তাহলে এটাই কিন্তু হবে আমার রেজাল্ট আনসার। আর স্থূলকোণ কাকে বলে, 90 ডিগ্রি এর চেয়ে বড়, মানে এক সমকোণের চেয়ে বড় 2 সমকোণ বা 180 ডিগ্রির চেয়ে ছোট কোণকে স্থূলকোণ বলে। আমি একটু সহজে কোণের মানে কোণ বৃদ্ধি করতে করতে কীভাবে ছোট থেকে কোণ কীভাবে বড় হয়ে নামকরণ হয় সেটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেমন এখানে যদি আমি একটা কোণ আঁকি, এটা হচ্ছে তোমার ধরো এ বি সি কোণ, রাইট। এটা কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোটো, এইভাবে যদি আঁকতাম তাহলে কিন্তু 90 ডিগ্রি হতো। তাহলে 90 ডিগ্রির চেয়ে ছোটো কোণকে কি বলে, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। এখন এই 90 ডিগ্রি এর সমান কোণকে বলে সমকোণ। ওকে, এই 90 ডিগ্রি এর সমান কোণকে কি বলে, সমকোণ। এই চিহ্ন দেখে বুঝতে হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রির সমান কোণকে বলে সমকোণ, গেল এটা। তারপরে 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোটো কোণকে বলে স্থূলকোণ। তাহলে এটা আমরা এটাকে আরেকটু হেলিয়ে দিই এদিকে, কেমন? তাহলে এটা কত হবে, এটা হচ্ছে স্থূলকোণ। তাহলে সূক্ষ্মকোণ, 90 ডিগ্রির চেয়ে ছোটো কোণকে সূক্ষ্মকোণ বলে, 90 ডিগ্রির সমান কোণকে সরল কোণ বলে, 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোটো কোণকে স্থূলকোণ বলে। এবার চলে যাই, এমন দুইটা বিপরীত রশ্মি, এই ধরো এটা আর এদিক থেকে আরেকটা বিপরীত রশ্মি, দুইটা বিপরীত রশ্মির দিকও কিন্তু ভিন্ন, রাইট, এ বি সি। দুইটা বিপরীত রশ্মি এ বি আর সিবি বা বিসি যাই বলো, একটা সাধারণ বিন্দুতে মিলিত হলে এবং মিলিত স্থানে যে কোণটা উৎপন্ন হয় তাকে বলা হয় এক সরল কোণ বা 180 ডিগ্রি। এটাও বলতে পারো, অথবা 180 ডিগ্রি এর সমান কোণকে বলা হয় সরল কোণ, অথবা এভাবে সংজ্ঞাটা বলতে পারো, দুইটি বিপরীত রশ্মি একটা সাধারণ বিন্দুতে মিলিত হলে মিলিত স্থানে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় সরল কোণ। ওকে, অথবা বলতে পারো 180 ডিগ্রি এর সমান কোণকে সরল কোণ বলে। এবার আমি এটাকে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে এবি রশ্মিটা কি কিন্তু আস্তে আস্তে আমি কি বাঁ দিকে হেলিয়ে দিয়েছি। এবি রশ্মিটাকে যতই তুমি বাঁ দিকে হেলাবা
আর একটা একটা করে কোণের পরিমাণ বাড়তে থাকবে এবং কোণের নামকরণ ভিন্ন হতে থাকবে। যেমন অ্যাবি রশ্মিটা এ জায়গায় ছিল, তখন নাম ছিল সূক্ষ্মকোণ। অ্যাবি রশ্মিকে যখন একটু এদিকে হেলিয়ে সোজা করে ফেলেছি তখন হয়ে গেছে এটা সমকোণ। যখন অ্যাবি রশ্মিটাকে আরেকটু হেলিয়ে বাঁদিকে নিয়েছি তখন হয়ে গেছে সেটা স্থূলকোণ। এবং যখন অ্যাবি রশ্মিটাকে বিসি রশ্মির সোজা করে ফেলেছি, বিপরীত করে ফেলেছি দুইটা রশ্মিকে, তখন সেটার নাম হয়ে গেছে সরল কোণ। এবার দেখো যদি এটাকে এই অ্যাবি রশ্মিকে যদি আরেকটু হেলিয়ে দিই নিচের দিকে, তাহলে দেখো কি হয়। এটাকে যদি আরেকটু হেলিয়ে এদিকে দিয়ে দিই, রাইট, তাহলে কি হয়ে যায় দেখো, এ বি সি কোণ। তাহলে এবারে কোণটা কি হলো, এই দেখো এবার কিন্তু 180 ডিগ্রিকেও কী করলো, সে ক্রস করে ফেললো। তাহলে 180 ডিগ্রি এর চেয়ে বড়, কিন্তু 360 ডিগ্রি, এই পুরোটুকু যদি আসতো তাহলে কিন্তু 360 ডিগ্রি হয়ে যেত। এভাবে ঘুরে যদি এখানে আসতো তাহলে কত হতো, 360 ডিগ্রি। তাহলে দুই সমকোণের চেয়ে বড় মানে 180 ডিগ্রির চেয়ে বড়, কিন্তু 4 সমকোণ অপেক্ষা ছোট মানে 360 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। আশা করি বুঝতে পেরেছ। আর পাশাপাশি এগুলোর ইংরেজিগুলো একটু যদি আমি বলি, যেমন সূক্ষ্মকোণকে ইংরেজিতে বলা হয় অ্যাকুইট অ্যাঙ্গেল, আর সমকোণকে ইংরেজিতে বলা হয় রাইট অ্যাঙ্গেল, স্থূলকোণকে ইংরেজিতে বলা হয় অবটিউজ অ্যাঙ্গেল, সরল কোণকে ইংরেজিতে বলা হয় কোলিনিয়ার অ্যাঙ্গেল, আর প্রবৃদ্ধ কোণকে ইংরেজিতে বলা হয় রিফ্লেক্সিভ অ্যাঙ্গেল। আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি চলে যাব আমার 10 নং সমস্যায়। 10 নং সমস্যাটি হলো কোন তিনটি বাহু দিয়ে, তিনটি বাহু দেওয়া আছে, দেখো এখানে ক খ গ ঘ তিনটি করে বাহু দেওয়া আছে। কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না, অর্থাৎ কোন তিনটা বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না। আচ্ছা, এটা সমাধান করতে গেলে আমাদেরকে একটা জিনিস, আমাদের একটা সূত্র লাগবে। সেই সূত্রটা হচ্ছে কি, আমরা জানি ত্রিভুজের, যে কোনো ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ আমি যদি জিনিসটা এভাবে বুঝাই তোমাদেরকে, দেখো এবিসি একটা ত্রিভুজ, তো তাহলে এর যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ এবি প্লাস বিসি ইজ গ্রেটার দেন কী হবে, এসসি। ওকে, এই এবি আর এই বিসি যোগ করলে এসির চেয়ে বড় হবে। হ্যাঁ, আবার যদি লিখি এবি প্লাস এসসি ইজ গ্রেটার দেন, তা হবে কি বিসি। আবার যদি লিখি এসসি প্লাস বিসি ইজ গ্রেটার দেন কী হবে, এবি। ওকে, এই জিনিসটা আমাদেরকে কি জানতে হবে। এটা হচ্ছে এখানকার এটা করার সূত্র। অর্থাৎ যে কোনো ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এখন আমি দেখি আমার কয়ে এই নৈর্ব্যক্তিকটি করার জন্য তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সবসময় প্রত্যেকটা ক খ গ ঘ এর মধ্যে কোন বাহুটা বড় সেই বাহুটার সাথে কম্পেয়ার করে ফেলবা, তাহলে হয়ে যাবে। এখানে বড় বাহু কোনটা, 5। তাহলে দেখো এই দুইটা যদি যোগ করি, যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, মানে 2 আর 4 যোগ করলে কত হয়, 6। হ্যাঁ, তো 6 কি 5-এর চেয়ে বড় না? যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা দিয়ে কিন্তু গঠন করা যায়। আচ্ছা, এখানে বড় বাহু কোনটা, 6। যে কোনো দুই বাহুর সমষ্টি মানে 4 আর 5 যোগ করলে 9, 9 কি 6-এর চেয়ে বড় না? তাহলে এটা দিয়ে কি ত্রিভুজ গঠন করা যাবে। এখানে বড় বাহু হচ্ছে 7, তো যোগ করলে কত হয়, 4 এ 2 6, দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা কি মিলে? এই 4 আর 2 যোগ করলে কত হয়, 6 ইজ গ্রেটার দেন 7, মিলে? দুই বাহুর সমষ্টি কি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর না? তাহলে এটা দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না, কারণ আমার ওই যে কোনো দুই বাহুর সমষ্টি মানে 4 এ 2 6 গ্রেটার দেন 7 মিলে না, তাহলে এটা দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না। এটা দেখো কত, 6, 3 আর 4 যোগ করলে কত হয়, 7, অর্থাৎ ছোট বাহু দুইটার যোগফল কি বড় বাহুর চেয়ে বড় না? তাহলে যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তাহলে এটা দিয়েও ত্রিভুজ গঠন করা যাবে। তাহলে গঠন করা যাবে না কোনটা দিয়ে,
এটা দিয়ে 2, 4, 7, কারণ 2 আর 4 যোগ করলে হয় 6, এই দুই বাহুর সমষ্টি হয় 6, দুই বাহুর সমষ্টি কিন্তু তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়নি, সুতরাং এটা দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না। আশা করি বুঝাতে। এবার চলে যাব আমি আমার 11 নং সমস্যায়। দুইটি পরস্পর পূরক কোণের পূরক কোণ সম্পর্কে তো আমরা জানি, তাই না? এই পূরক কোণ কি? পূরক কোণ মানে হচ্ছে দুইটি কোণের যোগফল যদি কি হয় 90 ডিগ্রি হয়, তাহলে কোণ দুটির একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। আর সম্পূরক কোণ হচ্ছে কি? দুইটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তখন কোণ দুটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। এখন পূরক কোণ আর সম্পূরক কোণের মধ্যে কিন্তু অনেকেরই কি সমস্যা হয়ে যায়। সমস্যা হবে না, আমি একটা টিপস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে পূরক কোণ বানানটা ছোট, পূরক কোণ বানানটা ছোট, এজন্য পূরক কোণ দুইটির সমষ্টিও ছোট 90 ডিগ্রি। সম্পূরক কোণ বানানটা বড়, অর্থাৎ দন্তস্ব একটা অ্যাক্সেস অতিরিক্ত বেশি। এবং যেহেতু সম্পূরক কোণ বানানটা বড়, সম্পূরক কোণ দুইটার যোগফলও কিন্তু বড় 180 ডিগ্রি। পূরক কোণ বানান ছোট, যোগফল ছোট 90 ডিগ্রি। সম্পূরক কোণ বানানটা একটু বড় এবং সম্পূরক কোণের সমষ্টিও কত বড় 180 ডিগ্রি। আশা করি বোঝাতে পেরেছি। পূরক কোণ আর সম্পূরক কোণ চিনতে আশা করি আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, দুইটি পরস্পর পূরক কোণের মধ্যে একটির মান কত? একটির মান হচ্ছে 35 ডিগ্রি হলে অপরটির মান কত? তো এখন অপর কোণটি, তো অপর কোণটি কীভাবে বের করব? অপর পূরক কোণ, অপর পূরক কোণটা হবে দুইটা পূরক কোণের যোগফল কিন্তু 90 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি 35 ডিগ্রি হয়, তাহলে 90 ডিগ্রি থেকে যদি আমি এই 35 ডিগ্রি বাদ দিয়ে দিই, একটি কোণ বাদ দিয়ে দিই, তাহলে তো অপর কোণটা বেরিয়ে আসবে, তাই না? 5 আছে 10 হবে, 5 হলে ওকে, হাতে আছে 1, 3 একে 4, 4 আছে 9 হবে 5 হলে, তাহলে কত ডিগ্রি? 55 ডিগ্রি, রাইট? এখন দেখি আমার 55 ডিগ্রি রয়েছে। এই যে আমার কয়ের আনসার হচ্ছে যথার্থ 55 ডিগ্রি। এবার আমি করব 12 নং সমস্যার সমাধান। একটি 60 ডিগ্রি কোণের পূরক কোণ কত? সেম আগে আমরা ঠিক যেভাবে করেছি। 60 ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে? তাহলে 60 ডিগ্রি কোণের পূরক কোণ সমান হবে কত? এই যে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে পূরক কোণ। সুতরাং আমি কী করব? তাহলে এই 90 ডিগ্রি থেকে কাকে বাদ দেব? 60 ডিগ্রি এর পূরক কোণ যেহেতু বলেছে, তাহলে 60 ডিগ্রি একটা কোণ না, 60 ডিগ্রি তো একটা কোণ, সেজন্য সেটা বাদ দিয়ে দেবো। তাহলে কত হবে? 30 ডিগ্রি। সিম্পল। তাহলে কোনটা রেজাল্ট? এই। তারপরের প্রবলেমটা হচ্ছে 13 নং সমস্যাটি হচ্ছে 90 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? সেম থিং। 90 ডিগ্রি কোণের পূরক কোণ সমান হবে 90 ডিগ্রি থেকেই তো এই কোণটা বাদ দিতে হবে, তাহলে 90 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বাদ দিতে হবে, তাই না? ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? 0 ডিগ্রি। ওকে, তাহলে 90 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? 0 ডিগ্রি। আমার এবারের সমস্যাটি হচ্ছে 14 নং সমস্যাটি হলো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1:1:2 হলে ত্রিভুজটি কি হবে? কোন ধরনের ত্রিভুজ হবে? ওকে, এটা একটা মোটামুটি একটা সংক্ষিপ্ত একটা টিপস আছে, যেটা দিয়ে নাকি বোঝা যায়। সেটা হচ্ছে এই যে বাহুগুলোর অনুপাতের দিকে আমরা যদি খেয়াল করি, দেখো এটা দুইটা বাহুর অনুপাত কিন্তু সেম, এবং আরেকটা বাহু হচ্ছে √2। অর্থাৎ এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে √2 কয়টা? একটা, মানে এখানেও কিন্তু একটা কি 1 ছিল, 1√2। ওকে, যদি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত এইভাবে দেওয়া থাকে, তিনটা বাহুর অনুপাত যদি সেম দেওয়া থাকে, তিনটা বাহুর অনুপাত সেম বলতে কি প্রথম বাহু যা, দ্বিতীয় বাহু তা, তৃতীয় বাহু তা, এবং তৃতীয় বাহুর সাথে একটা √2 গুণ থাকে।
তাহলে ত্রিভুজটা হয় সাধারণত কি, তাহলে ত্রিভুজটা হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, তাহলে ত্রিভুজটা কেমন হয়, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তো এখন এখানে তো আর সমকোণী সমদ্বিবাহু কথাটা লেখা নাই, কথাটা কি রয়েছে, সমকোণী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু ভালোভাবে খেয়াল করো টিপসটা। অর্থাৎ আমার এখানে কি দেওয়া আছে দেখো, 1:1:√2। আমি কি বলেছি, প্রথম বাহু দ্বিতীয় বাহু এবং তৃতীয় বাহু সেম হবে, অর্থাৎ এখানে 1 এখানে 1 এখানেও কিন্তু কি একটা √2, 1 কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ প্রথম বাহু যা দ্বিতীয় বাহু যা তৃতীয় বাহু যদি তা, প্রথম বাহু যা তৃতীয় বাহু যা তৃতীয় বাহু তা, কিন্তু তৃতীয় বাহুকে কি, তৃতীয় বাহুর সাথে একটা √2 গুণ থাকে। তাহলে এই ধরনের অনুপাত দেওয়া থাকলে তখন আমরা এই ত্রিভুজটাকে বলবো কি, সমকোণী সমদ্বিবাহু, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এখানে সমদ্বিবাহু কথাটা নেই, যেহেতু সমকোণী লেখা আছে তাহলে তুমি সমকোণী ত্রিভুজে দিবে। আমি যদি এরকম আরও উদাহরণ দিয়ে বোঝাই, যেমন ধরো এখানে আছে 2, একটা একটা ত্রিভুজের বাহুর অনুপাত দেওয়া আছে 2:2:2√2, তাহলে এটাও কিন্তু সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। কারণ এখানে যা এখানে যা এখানে যা এবং লাস্টেরটার কি তৃতীয় বাহুটাকে কি √2 দ্বারা গুণ করা আছে। এরকম দেখলেই তোমরা বুঝে নেবে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এমনও থাকতে পারে যেমন ধরো 8:8:2, তাহলে এখানে কত হয়, 8কে √2 দিয়ে গুণ। এই ধরনের যদি থাকে তাহলে আমরা কি বুঝে নেব যে এটা ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। আশা করি বোঝাতে পেরেছি, এই টিপসটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার চলে যাব আমি আমার 15 নং সমস্যায়। একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। একটা কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত? একটা কোণের মান হচ্ছে তার পূরক কোণের মানের অর্ধেকের সমান, তা কোণটির মান কত? সম্ভবত এই ধরনের একটা অঙ্ক আমরা ইতিপূর্বে সমাধান করেছি। আচ্ছা, কোণটা যদি আমি ধরি x ডিগ্রি যদি ধরি, তাহলে প্রশ্ন মতে আমি লিখতে পারি কি, প্রশ্ন মতে আমি লিখতে পারি এই কোণের মানটা মানে x ডিগ্রি হবে, তার পূরক কোণের অর্ধেকের সমান। তাহলে এই হচ্ছে অর্ধেক, আর পূরক কোণটা কত হবে, 90 ডিগ্রির চেয়ে যদি এটা আমরা বাদ দিই তাহলে তো পূরক কোণটা পেয়ে যাবো, তাই না? তো এটাকে যদি সমাধান করি আমি, দ্যাট মিনস 2x ডিগ্রি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস x ডিগ্রি। ওকে, তো ডিগ্রিগুলো যদি বাদ দিয়ে দিই তাহলে কী হবে, 2x প্লাস x ইজ ইকুয়াল টু 90। দ্যাট মিনস 3x ইজ ইকুয়াল টু কত, 90। হ্যান্স x ইজ ইকুয়াল টু হবে 30। ওকে, তাহলে কোণের মানটা কত হবে, x ডিগ্রি মানে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমার এই গ হচ্ছে, এই গয়ের 30 ডিগ্রি, এটা হচ্ছে রেজাল্ট। ওকে, এবার সমাধান করব হচ্ছে 16 নং সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। 16 নং সমস্যাটি হলো 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? আচ্ছা, সম্পূরক কোণ কি সেটা কিন্তু আমরা জেনে গেছি ইতিপূর্বে। সম্পূরক কোণ হচ্ছে যদি দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে কোণদ্বয়ের একটিকে অপরটি সম্পূরক কোণ বলে। এখন 90 ডিগ্রি কিন্তু একটা কোণ কিন্তু কি দেয়া আছে অলরেডি। সম্পূরক কোণ দুইটা সম্পূরক কোণ পূরক কোণ হতে হলে কিন্তু একটা জিনিস তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, যুগল কোণ আছে কিছু, যেমন ধরো পূরক কোণ কিন্তু যুগল কোণ, কারণ পূরক কোণ দুইটা কোণ লাগবে পূরক কোণ হইতে হইলে। সম্পূরক কোণ তাও যুগল কোণ, সম্পূরক কোণ হইতে হলে দুইটা কোণ লাগবে। বিপ্রতীপ কোণ যুগল কোণ, কারণ বিপ্রতীপ কোণ হইতে হইলে কি লাগবে, দুইটি কোণ লাগবে। একান্তর কোণ এগুলো যুগল কোণ, কারণ একান্তর কোণের কী লাগে, দুইটি কোণ লাগে। অনুরূপ কোণ সেটাও যুগল কোণ, কারণ কি এখানে যুগল কোণ, অনুরূপ কোণ হইতে হলে যুগল কোণ, দুইটা কোণ লাগে। এখন সম্পূরক কোণ হইতে হলে দুটি কোণ লাগে এবং একটি কোণ দেওয়া আছে 90 ডিগ্রি, আর সম্পূরক কোণ দুইটার সমষ্টি জানি 180 ডিগ্রি। তাহলে অপর সম্পূরক কোণটি লিখতে পারি, অথবা 90 ডিগ্রি এর সম্পূরক, 90 ডিগ্রি এর সম্পূরক কোণ সমান কত হবে, 180 ডিগ্রি
মাইনাস 90 ডিগ্রি সমান কত? 90 ডিগ্রি, রাইট? এই তাহলে 90 ডিগ্রি সম্পূরক কোণ হবে 90 ডিগ্রি। ওকে, আমার 17 নং সমস্যাটি হলো একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 4, 5 ও 3। হ্যাঁ, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ওকে, আচ্ছা, এখন আমরা কিন্তু জানি যে একটা ত্রিভুজের কয়টা বাহু থাকে? 3টা বাহু থাকে, এবং 3টা বাহুর কিন্তু কি দৈর্ঘ্য দেয়া আছে এখানে। ওকে, এখন আমি যদি একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করি 3, 4, 5। ওকে, আচ্ছা, ত্রিভুজটা আমি পরে আঁকি। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, দেখো এটা কী ধরনের ত্রিভুজ সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। আমি কিন্তু বুঝে গেছি যে এটা একটা সমকোণী ত্রিভুজ। কীভাবে? কারণ দেখো এই যে সবচেয়ে বড় বাহুটাকে যদি আমি অতিভুজ মনে করি, তাহলে অতিভুজের উপরেও যদি স্কোয়ার করি, অর্থাৎ 5-এর যদি স্কোয়ার করি, তাহলে কত হবে? 5 5। আচ্ছা, আমি এখানে লিখে দেখাচ্ছি। ধরো আমি এই অতিভুজ ধরলাম। হ্যাঁ, অতিভুজ স্কোয়ার সমান হলো 5 স্কোয়ারটা, ধরো কি পেলাম? ধরো 25, রাইট? আর বাকি দুইটাকে, একটাকে যদি লম্ব একটাকে যদি ভূমি ধরি, এটাকে লম্ব এটাকে যদি ভূমি ধরি, তাহলে কি লিখব? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কী হবে? 4 স্কোয়ার যোগ 3 স্কোয়ার সমান কত হবে? 16 যোগ 9 সমান কত হবে? 16 আর 9 যোগ করলে 25। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো তোমরা, আমি বড় বাহুটাকে অতিভুজ হিসেবে কনসিডার করলাম এবং অপর দুইটাকে লম্ব ভূমি হিসেবে কনসিডার করলাম। আমি চেক করতে চাচ্ছি যে এটা সমকোণী ত্রিভুজ কি না। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কিন্তু আমরা জানি যে এই যেরকম চিত্রটা যদি আমি আঁকি, রাইট, এই যে এটা হলো লম্ব, এটা হলো ভূমি, আর এটা হলো অতিভুজ। পিথাগোরাসের উপপাদ্যে কি বলেছে আমাকে? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। যদি কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলদের সমষ্টির সমান হয়, তাহলে ত্রিভুজটি কি সমকোণী ত্রিভুজ, তাই না? এটা পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত প্রতিজ্ঞাটা। এটা পিথাগোরাস বলেছে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এই যে অতিভুজ স্কোয়ার সমান কি? অতিভুজের স্কোয়ার হলো 25, আর লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারও কিন্তু 25। তাহলে আমি সিদ্ধান্ত নিতে পারি যে এটা একটা কী ত্রিভুজ? এটা একটা সমকোণী ত্রিভুজ। এবং এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা কী হবে? সুতরাং এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমি যদি এটাকে যদি এই এ বি সি দিয়ে আইডেন্টিফাই করি, তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, রাইট, ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি কোনটা? 3 ইন্টু উচ্চতা মানে হচ্ছে লম্ব কত? 4। এত বর্গ একক বর্গ সেন্টিমিটার যেটি হোক সেটা লিখবে তোমরা। 2 দিয়ে 4কে যদি কাটি, 2 দুগুণে 4 সমান কত? 3 দুগুণে 6। এত বর্গ যা থাকে আমি একক লিখে দিচ্ছি, যেহেতু অঙ্কটার মধ্যে কোনো একক নেই। এত বর্গ একক, রাইট? তাহলে আমার ফলটা কত হলো? 6 বর্গ একক, তাই না? তাহলে আমার রেজাল্ট হবে কোনটা? এই যে ঘয়ে কিন্তু 6 বর্গ একক রয়েছে। ওকে, আশা করি। আমার 18 নং সমস্যাটি হলো দুটি সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণ হলে, দুইটা সন্নিহিত কোণের সমষ্টি যদি 2 সমকোণ হয়, তাহলে একটিকে অপরটির কী কোণ বলে? এটা 30তম বিশেষ পরীক্ষায় আসছে। আচ্ছা, দুইটা সন্নিহিত কোণের সমষ্টি যদি 2 সমকোণ হয়, ধরো আমি এই যে এভাবে একটা কোণ আঁকলাম, হ্যাঁ, এভাবে এ বি সি, এটা একটা কোণ আঁকলাম। তো সন্নিহিত কোণ যেহেতু বলেছে, তাহলে এদিকে আবার যদি আমি এদিকে একটা কোণ আঁকবো, কারণ কি? এটা কারণ আছে, আমি বলছি। দেখো, আগে তোমাকে বুঝতে হবে সন্নিহিত কোণ কী। আচ্ছা, এই চিত্রটাতে আমি পরে আসছি, আগে সন্নিহিত কোণ কী সেই জিনিসটা একটু বুঝে আসি তোমাদেরকে। সন্নিহিত কোণ বুঝে, এই চিত্রটাতে পরে আসছি আমি। সন্নিহিত কোণ কী?
যদি সন্নিহিত কোণের ডেফিনেশনটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। যদি দুইটি কোণের একটা শীর্ষবিন্দু থাকে, একটি সাধারণ বাহু থাকে এবং কোণ দুইটা যদি সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, তাহলে কোণ দ্বয়কে পরস্পর সন্নিহিত কোণ বলে। আচ্ছা, চিত্র আঁকলে ক্লিয়ার হয়ে যাবে। সন্নিহিত কোণের চিত্র নানান রকম হতে পারে, যেমন আমি একটু একটু করে আঁকছি। দেখো, এই দেখো, আচ্ছা, এই যে দুইটা সন্নিহিত কোণ। দেখো, আমি বলছি এটা আর এটা হচ্ছে সন্নিহিত কোণ। কেন? কারণ দেখো, এ বি ডি কোণ এবং সি বি ডি কোণ দুইটা কোণের শীর্ষবিন্দু কিন্তু বি। অর্থাৎ শীর্ষবিন্দু তো তোমরা জানো, যে বিন্দুতে কোণ উৎপন্ন হয় সেই বিন্দুটাকে বলা হয় শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু কিন্তু উপরের বিন্দু নয়, হ্যাঁ, একটু খেয়াল রাখতে হবে। যেমন এ বি ডি কোণ, এর কিন্তু শীর্ষবিন্দু এ নয় বা ডিও নয়। তাহলে এ বি ডি কোণের শীর্ষবিন্দু কি বি, কারণ বি বিন্দুতে কোণটা উৎপন্ন হয়েছে সেজন্য। আবার ডি বি সি কোণের শীর্ষবিন্দু কিন্তু ভি, কারণ কি কোণ কিন্তু উৎপন্ন হয়েছে কি বি বিন্দুতে। এখন দেখো, এই যে এ বি ডি কোণ আর ডি বি সি কোণকে আমি পরস্পর সন্নিহিত কোণ বলছি। কেন? দেখো, এটা তিনটা বৈশিষ্ট্য, সন্নিহিত কোণের যে তিনটা বৈশিষ্ট্য রয়েছে, তিনটা বৈশিষ্ট্য সে ফিল আপ করে। প্রথম বৈশিষ্ট্যটা কি? এই কোণ দুইটার শীর্ষবিন্দু হবে একটা, অর্থাৎ এ বি ডি কোণ এবং ডি বি সি কোণ দুইটা কোণের শীর্ষবিন্দু কিন্তু বি। তাহলে প্রথম শর্ত ফিল আপ করলো। দ্বিতীয় শর্ত হচ্ছে কোণ দুইটার সাধারণ বাহু একটা সাধারণ বাহু থাকবে, অর্থাৎ এ বি ডি কোণ এবং ডি বি সি কোণ পড়তে গেলে, এ বি ডি কোণ পড়তে গেলে বিডি বাহুটা আসে, আবার ডি বি সি কোণ পড়তে গেলেও কিন্তু কি বিডি বাহুটা আসে, রাইট? তাহলে এই কোণ দুইটার সাধারণ বাহু হলো বিডি। দ্বিতীয় শর্ত ফিল আপ করলো। এবং তৃতীয় শর্তে আমি বলেছিলাম যে কোণ দ্বয়, এই কোণ দুইটা এ বি ডি কোণ আর এ ডিবিসি কোণ, কোণ দুইটা কি সাধারণ বাহুটার সাধারণ বাহু বিডি এর বিপরীত পাশে অবস্থান করবে, একটা বাম দিকে আর একটা ডান দিকে, একটা উপরে অথবা একটা নিচে। কোণ দুইটা কি এ বি ডি কোণ আর ডিবিসি কোণ, কোণ দুইটা কি সাধারণ বাহু বিডি এর দুই পাশে অবস্থান করছে না? তাহলে সন্নিহিত কোণের যে ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য, সেগুলো কিন্তু এ বি ডি কোণ এবং ডিবিসি কোণের মধ্যে রয়েছে। সেজন্য আমরা এই দুইটাকে কি সন্নিহিত কোণ বলবো। এখন সন্নিহিত কোণ এভাবে আঁকলাম আমি 90 ডিগ্রি। লম্ব এঁকেও আমি সন্নিহিত কোণ দেখাতে পারি। দেখো, এই রাইট, এটাও সন্নিহিত কোণ। ওকে, এ বি সি, এখানে হলো ডি, এই দুইটাও সন্নিহিত কোণ, কারণ এই দুইটা কোণের শীর্ষবিন্দু বি। এবার এই দুইটা কোণের সাধারণ বাহু বিডি, আবার এই দুইটা কোণ কিন্তু সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করছে। আচ্ছা, সমকোণ দিয়ে আমি সন্নিহিত কোণ দেখালাম। আমি আবার ইচ্ছা করলে স্থূলকোণ দিয়েও সন্নিহিত কোণ দেখাতে পারি। স্থূলকোণ দিয়ে, এই যে দেখো, এটা ধরো একটা স্থূলকোণ, এ বি সি স্থূলকোণ, এটা একটা স্থূলকোণ, হ্যাঁ, এই যে এইভাবে দিয়ে দিলাম আমি ডি। তাহলে এটা আর এটা হলো সন্নিহিত কোণ। কেন? দুইটা কোণের শীর্ষবিন্দু কি বি, দুইটা কোণের সাধারণ বাহু কি বিডি, আবার দুইটা কোণ কি সাধারণ বাহু বিডি এর একটা বামে একটা ডানে অবস্থিত, বিপরীত পাশে অবস্থিত। আবার প্রবৃদ্ধ কোণ দিয়েও কিন্তু আমি ইচ্ছা করলে কি সন্নিহিত কোণ বোঝাতে পারি। এই যে আমি একটু ডিটেলস বলার চেষ্টা করছি, অনেকের মধ্যে এই জিনিসগুলো সমস্যাগুলো রয়েছে, অনেকেই বুঝতে পারে না জিনিসগুলো। এ বি সি, আর এখানে যদি ডি দিই, দেখো এ একটা কোণ এবং এ একটা কোণ, এই দুইটা কোণের কি শীর্ষবিন্দু কি বি না? এবং দুইটা কোণের কি সাধারণ বাহু কি বিটি না? এবং দুইটা কোণ কি সাধারণ বাহু বিডি এর একটা বামে একটা ডানে অবস্থিত না? তাহলে এটাও কি, এগুলোও কি, এটা সন্নিহিত কোণ। তাহলে এই 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 এর চারভাবে কি সন্নিহিত কোণের চিত্র আঁকা যায়। আচ্ছা, সন্নিহিত কোণ সম্পর্কে আমি বিস্তারিত একটু বলার চেষ্টা করলাম, কারণ হচ্ছে অনেকের মধ্যেই এই সন্নিহিত কোণটা বোঝে না, সমস্যা রয়েছে। এর জন্য এটা একটু বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম, আশা করি তোমাদের উপকার হবে। আচ্ছা, এবার আমি আমার মূল আলোচনায় চলে যাই। দুটি সন্নিহিত কোণের সমষ্টি, দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ বলেছে। দেখো, আমি সন্নিহিত কোণ দুটি এমনভাবে এঁকেছি, এই যে একটা সন্নিহিত কোণ
এবং এইখানে আরেকটা সন্নিহিত কোণ। আমি দুইটা সন্নিহিত কোণকে এমনভাবে এঁকেছি যেন তাদের সমষ্টি দুই সমকোণ হয়, অর্থাৎ এক সরল কোণ হয়। দুইটা বিপরীত রশ্মির বিসি এবং এই বিডি দুইটা কিন্তু বিপরীত রশ্মি, ঠিক না? দুইটা বিপরীত রশ্মি দিয়ে আমি এই কোণটা আঁকার চেষ্টা করলাম, কারণ দুইটা বিপরীত রশ্মি নিলেই কিন্তু তাদের কী হবে, মাঝখানে কী হবে, এক সরল কোণ বা দুই সমকোণ উৎপন্ন হবে। দুইটা সন্নিহিত কোণ কোণের সমষ্টি দুই সমকোণ হলে এই দুইটা সন্নিহিত কোণের সমষ্টি কিন্তু দুই সমকোণ হয়েছে। হলে একটি কি অপরটির কি বলে, একটাকে অপরটার কি বলবে, এটাকে এটার কি কোণ বলবে? এখানে তো আর সন্নিহিত কোণ দেওয়া নাই, সন্নিহিত কোণ তো বলাই আছে, এই দুইটা তো সন্নিহিত কোণ বলাই আছে। তাহলে ওদেরকে এই দুইটা সন্নিহিত কোণের যোগফল যদি 180 হয়েছে, তাহলে তাদেরকে আমরা কি বলবো, কি কোণ বলবো? অবশ্যই সম্পূরক কোণ বলবো। কারণ আমরা জানি দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে কোণ দ্বয়ের একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। তাহলে এখানে তো কোণ দুইটার সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি বলাই আছে। তাহলে একটা কোণ আর একটা কোণের কী কোণ হবে? সম্পূরক কোণ হবে। দুইটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে কোণ দুইটা একটা আরেকটা সম্পূরক কোণ। তো এখন কোণ দুইটা কি? সন্নিহিত কোণ। তাহলে আমি এইভাবে বলতে পারি, দুইটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে কোণ দ্বয়ের একটিকে অপরটি সম্পূরক কোণ বলে, তাই না? আমরা পূরক কোণের ক্ষেত্রে এভাবে বলতে পারি, দুইটি পূরক কোণের ক্ষেত্রে আমি এভাবে বলতে পারি, যদি এরকম, যদি এটা কিন্তু 90 ডিগ্রি, হ্যাঁ এটা 90 ডিগ্রি, যদি দুইটি সন্নিহিত কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, তাহলে কোণ দ্বয়ের একটিকে অপরটির পূরক কোণ বলে। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে আমার কী হবে রেজাল্টটা? সম্পূরক কোণ। ওকে, এটা কিন্তু পূরক কোণ দিয়েও আসতে পারত প্রশ্নটা। দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ না বলে যদি বলতো এক সমকোণ হলে একটি কোণ দুটির একটিকে অপরটির কী কোণ বলে, তখন আমরা দিতাম কি? পূরক কোণ। তখন আনসার হতো খ। যেহেতু এখানে দুই সমকোণ বলেছে, তাহলে হবে সম্পূরক কোণ। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার আমি চলে যাব 19 নং সমস্যা। 19 নং সমস্যাটি হলো, সন্নিহিত সরল কোণের একটি 95 ডিগ্রি হলে অপরটি কত? সরল কোণ কেমন সন্নিহিত সরল কোণ? একটা যদি 95 ডিগ্রি হয়, অপরটা কত হবে? আচ্ছা, আমি আঁকার চেষ্টা করছি। এই সরল কোণ মানে তো 180 ডিগ্রি হওয়াই চাই। ওকে, এ বি সি আর এটা হচ্ছে ধরো ডি। ধরো আইডিয়া করে নাও, আমি হাতে আঁকছি তো, এটা ধরো কত, এটাকে ধরো 95 ডিগ্রি। ওকে, এটা কিন্তু এক সরল কোণ। কী বলেছে দেখো, সন্নিহিত সরল কোণ। এটা কিন্তু পুরোটা কিন্তু কি, পুরোটা হলো সরল কোণ মানে 180 ডিগ্রি। সন্নিহিত সরল কোণের একটা কোণ হলো 95 ডিগ্রি, পুরোটা হলো 180। একটা যদি 95 হয়, তাহলে অপরটা কত হবে? 180 থেকে বাদ দিলে তো বেরিয়ে আসবে, তাই না? তাহলে অপরটি হবে কত? অপরটি হবে 180 ডিগ্রি মাইনাস হবে 95 ডিগ্রি, রাইট? তাহলে কী হবে? 5 আছে 10 হবে, 5 হলে হাতের হলো 1, 9 একে 10, 10 আছে 8 হবে, 10 আছে 18 হবে, 8 হবে। তাহলে কত? 85 ডিগ্রি। অপরটি কত হবে? অপরটি হবে অপরটি হবে কত? 85 ডিগ্রি। ওকে, আমার এখানে 85 ডিগ্রি রয়েছে। 85 ডিগ্রি কি রয়েছে? গয়েরটা হচ্ছে 85 ডিগ্রি। ক্লিয়ার? এবার আমার 20 নং সমস্যাটি হলো, 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ কত? ভেরি সিম্পল। এরকম সমস্যার সমাধান কিন্তু আমরা আগে করেছি। এটা দেখো, একটি ভারী একটি খামার পরীক্ষায় 17 সালে আসছে, সহকারী রাজস্ব কর্মকর্তা আসছে হলো 15 সালে, বিভিন্ন পরীক্ষায় আসছে, এরকম সহজগুলোই আসে। তাহলে 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ কত হবে? 28 ডিগ্রি কোণের তো সম্পূরক কোণ মানে হচ্ছে কি, দুইটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। দেখুন, একটি কোণ যদি 28 ডিগ্রি হয়, অপরটি কত হবে? তাহলে 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, রাইট? 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে 180 ডিগ্রি থেকে আমি কি করব, ওই 28 ডিগ্রিকে কি বাদ দিয়ে দেব, তাহলে কিন্তু আমার এটা কি বের হয়ে আসবে। ওকে, তাহলে হবে আমার ফলটা কত হবে? 152 ডিগ্রি।
152 ডিগ্রি রয়েছে, এই যে গ নম্বর 152 ডিগ্রি। আশা করি আমার 21 নং সমস্যাটি হলো একটি বাড়ির উচ্চতা হচ্ছে 40 ফুট। হ্যাঁ, একটি বাড়ির উচ্চতা 40 ফুট। ওকে, একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে 9 ফুট দূরে রাখা হয়েছে। উপরের মইটি বাড়ির ছাদে ছুঁয়ে আছে। ওকে, ছুঁয়ে আছে। আচ্ছা, মইটি কত ফুট লম্বা সেটা বের করতে বলেছে। আমি যদি এটার জন্য একটা চিত্র অঙ্কন করি, ওকে, এটা হলো ধরো বাড়ির উচ্চতা 40 ফিট। হ্যাঁ, আর এই একটা বাড়ির উচ্চতা হলো 40 ফুট ধরলাম। 40 ফুট, আমি ইংরেজিতে লিখি 40 ফুট। হ্যাঁ, আচ্ছা, এ বি সি। এখন এ বি সি এটা হচ্ছে একটি বাড়ির উচ্চতা 40 ফুট। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে মইটা বিসি ইকুয়াল টু কত, 9 ফুট দূরে রাখা হয়েছে। হ্যাঁ, মইটি বাড়ির ছাদ, এই যে মই, এখানে একটা মই আছে, মইটা এই যে এখানে সি বিন্দুতে মইটা আছে এবং মইটা বাড়ির ছাদ ছুঁয়ে আছে। তাহলে আমার এইটা হবে কি, এটা হবে আমার কি, মই। হ্যাঁ, এই যে ধরো মইয়ের দৈর্ঘ্য ধরলাম আমি এক্স। ওকে, আচ্ছা, এখন বলছে ছুঁয়ে আছে, মইটি কত ফুট লম্বা? তাহলে আমার এই অ্যাসিটা বের করতে হবে। দেখো, বাড়ির ছাদ যেহেতু বলছে, তাহলে এটা অবশ্যই কি একটা সমকোণী ত্রিভুজ। তার মানে কি, অর্থাৎ এই ভূমি জানা আছে, সমকোণী ত্রিভুজটার ভূমি জানা আছে, লম্ব জানা আছে, আমাকে অতিভুজটা বের করতে হবে। আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি অতিভুজ স্কোয়ার সমান হলো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, না, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 40 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, রাইট? তার মানে হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1600 যোগ 81 দ্যাট মিন্স এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1681। উভয় পক্ষকে যদি বর্গমূল করি 1681, হ্যান্স এক্স ইজ ইকুয়াল টু কত হবে? যদি 1681কে আমরা বর্গমূল করি ক্যালকুলেটরের সাহায্যে, তাহলে হবে 41। অর্থাৎ তাহলে এই মইটির দৈর্ঘ্য কত? 41, 41 ফুট। 41 ফুট। তাহলে আমার রেজাল্টটা কত? 41 ফুট, মানে হচ্ছে ঘ। ওকে, এটা হচ্ছে রেজাল্ট। আমার 22 নং সমস্যাটি হলো একটা ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:4:5 হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত? এটা 15তম শিক্ষক নিবন্ধন স্কুল পরীক্ষা 2019 সালে আসছে এটা। ওকে, একটা ত্রিভুজের 3টা কোণের অনুপাত দেওয়া আছে 3:4:5। বলছে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত? আমরা শর্টকাট যদি করি, তাহলে প্রথমে আমরা কি করব, এই যে অনুপাতগুলো দেওয়া আছে অনুপাতগুলোকে একটু যোগ করে ফেলি। 3 যোগ 4 যোগ 5 সমান কত হবে? 12। ওকে, অনুপাতের সমষ্টি হলো কত? 12। এখন যদি আমি ক্ষুদ্রতম কোণটা বের করতে চাই, ক্ষুদ্রতম কোণ যদি বের করতে চাই, আমরা কিন্তু জানি ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, রাইট? তাহলে ক্ষুদ্রতম কোণটা কি হবে? তাহলে এই 180 এর এই যে যোগফলটা রয়েছে এটাকে লিখব নিচে, আর ক্ষুদ্রতম কোণের ভাগটা কত?
3 ভাগ, এই এত ডিগ্রি। ওকে, তাহলে এই 12 দিয়ে যদি, আচ্ছা 3 দিয়ে 12কে কাটি, লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে 4, 4 দিয়ে যদি এই 180কে কাটি তাহলে হবে 45। তাহলে ক্ষুদ্রতম কোণের পরিমাণটা কত হবে? 45 ডিগ্রি। এখন যদি আমাকে বলতো মধ্যবর্তী কোণের পরিমাণ কত, তাহলে 180 এর 12 ভাগের কত লিখতাম? 4 লিখতাম। যদি বলতো বৃহত্তম কোণের পরিমাণ কত, তখন লিখতাম 180 এর 12 ভাগের 5 লিখতাম, লিখে এভাবে বের করতাম। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমার রেজাল্টটা হবে কত? 45 ডিগ্রি। আমার 45 ডিগ্রি রয়েছে কিনা দেখি। এই যে দেখো, কয় হচ্ছে 45 ডিগ্রি। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 23 নং সমস্যাটি হলো, দেখো পাশের চিত্রে বিকোণ ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি এবং এ সি ইকোণ ইজ ইকুয়াল টু 150 ডিগ্রি হলে এ কোণ সমান কত? অর্থাৎ আমার এই এ কোণের মানটা বের করতে হবে। ওকে, একটা চিত্র দেয়া আছে। চিত্রে বিকোণ হচ্ছে 75 ডিগ্রি, আর বিসি বাহুকে বর্ধিত করা এখানে এস সি ইকুণ ইকুয়াল টু 150 ডিগ্রি উৎপন্ন হয়েছে। বলছে এই কোণটা কত। এটা করতে হলে তোমাদের একটা সূত্র জানতে হবে। সূত্রটা হলো, ত্রিভুজে যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে, ধরো এবিসি ত্রিভুজের বিসি বাহুকে কিন্তু এই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয়, এটা হচ্ছে বহিস্থ কোণ। যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান। অর্থাৎ এই কোণটা হচ্ছে এই কোণ এবং এই কোণের যোগফলের সমান। এখন এই কোণটাকে আমি এক্স ধরে নিই, রাইট? এই কোণটাকে যদি আমি এক্স ধরে নিই, আমাকে কিন্তু এই কোণের মান বের করতে বলছে। তাহলে কী হবে? এই যে এক্স ডিগ্রি প্লাস অন্তস্থ কোণ দুইটা কি এটা আর এটা না? এক্স ডিগ্রি প্লাস 75 ডিগ্রি ইজ ইকুয়াল টু কী হবে? 150 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমাদেরকে মুখস্থ মনে রাখতে হবে সূত্রটা, তা নাহলে কিন্তু হবে না। আমি কিন্তু সূত্র ব্যবহার করে করছি। সূত্রটা কি? একটা ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয়, সেই বহিস্থ কোণের পরিমাপ হবে বিপরীত দুটো অন্তস্থ কোণের যোগফলের সমান। অর্থাৎ এইটা এবং এইটা যোগ করলে যোগফলটা এই কোণের সমান হবে। আমি সেটা লিখলাম এখানে। ডিগ্রিগুলো যদি বাদ দিয়ে দিই, অথবা থাক, ডিগ্রি বাদ দিয়ে দিলেও পারি। এক্স প্লাস 75 ইজ ইকুয়াল টু 150, রাইট? ও, এটাকে ওই পাশে নিয়ে গেলেই পারতাম, তাই না? আচ্ছা, এক্স ইজ ইকুয়াল টু হবে 150 মাইনাস 75। দ্যাট মিন্স এক্স ইজ ইকুয়াল টু কত? 75। তো যেহেতু এক্স হচ্ছে কি কোণের পরিমাণ, তাহলে এটা কত হবে? 75, এটাও 75 ডিগ্রি। এই যে, তাহলে আমার এই গ হচ্ছে কি আনসার। তাহলে সূত্রটা মনে রাখতে হবে ভালোভাবে সূত্র মনে রাখতে হবে। এটা হচ্ছে আসল কথা। এবার হচ্ছে 24 নং সমস্যার সমাধান। একটি ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি। একটা ত্রিভুজের একটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, একটি কোণ 90 ডিগ্রি। তাহলে এটা সমকোণী ত্রিভুজ বোঝা যায়। যদি কোনো ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয়, তাহলে সেই ত্রিভুজটা অবশ্যই কি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, অন্য কোণ দুইটির অনুপাত হলো 2:1। অন্য দুইটা কোণের অনুপাত হচ্ছে 2:1। একটা তো 90 ডিগ্রি জানি, অপর দুটো হলো 2 আর 1। ছোটো কোণটির পূরক কোণ কত? আচ্ছা, অনুপাত দুইটা কী দেওয়া আছে? 2:1। এখন যদি আমি অপর দুইটা কোণ ধরে নিই, তাহলে কোণ দুইটা কী হবে? একটা হবে 2x ডিগ্রি, আর একটা হবে x দিয়ে যদি এটাকে গুণ করি, তাহলে এটা হবে x ডিগ্রি। এখন আমরা কিন্তু জানি তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, তাই না? তাহলে তিনটা কোণের সমষ্টি কিন্তু আমরা 180 ডিগ্রি জানি। তাহলে একটা কোণ হচ্ছে হলো 90 ডিগ্রি প্লাস, আর দুইটা কোণ হচ্ছে 2x ডিগ্রি, আর একটা হচ্ছে এই 2x ডিগ্রি আর x ডিগ্রি। এখন তিনটা কোণ যোগ করলে কত হয়? 180 ডিগ্রি। ওকে, তাহলে এখানে কত হবে? 3x ডিগ্রি ইজ ইকুয়াল টু, এই যে 180 ডিগ্রি থেকে প্লাস 90 ডিগ্রি হবে কি মাইনাস 90 ডিগ্রি। দ্যাট মিন্স 3x ডিগ্রি ইজ ইকুয়াল টু কত? 90 ডিগ্রি।
তাহলে এক্স ডিগ্রি মানে ডিগ্রি যদি বাদ দিয়ে দিই, এক্স ইজ ইকুয়াল টু কী হবে 90/3, হ্যান্স এক্স ইজ ইকুয়াল টু কত 30। তাহলে ক্ষুদ্রতম, এখন আমাকে কি বলেছে দেখো, ছোট কোণটির পুরো কোণ কত। আচ্ছা, সুতরাং ছোট কোণটি সমান হলো কত এক্স বা 30 ডিগ্রি। ছোট কোণটা পেলাম 30 ডিগ্রি। এখন ছোট কোণটির পূরক কোণ, সুতরাং ছোট কোণের পূরক কোণ সমান, পূরক কোণ বের করতে হলে কী করতে হয়, 90 ডিগ্রি থেকে যে কোণটা আছে সে কোণটা বাদ দিতে হয় না। তাহলে ছোট কোণের পূরক কোণ কত হবে 60 ডিগ্রি। ওকে, কত 60 ডিগ্রি। তাহলে আমি দেখি আমার 60 ডিগ্রি রয়েছে কিনা উত্তরে। এই যে দেখো কয়ে রয়েছে কি 60 ডিগ্রি। ওকে, 60 ডিগ্রি হবে উত্তর। আচ্ছা, এবার করব 25 নং সমস্যার সমাধান। 25 নংটি হলো ত্রিভুজ এবিসি একোণ সমান 40 ডিগ্রি, বিকোণ সমান 70 ডিগ্রি হলে এবিসি কী ধরনের ত্রিভুজ। এবিসিটা কী ধরনের ত্রিভুজ, এটা আসছে 36তম বিসিএসে। ওকে, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাই না। এই যে একটা কোণ দেওয়া আছে, এই যে দেখো একটা কোণ দেওয়া আছে 40 আর একটা কোণ দেওয়া আছে 70। তাহলে 40 এর দুইটা কোণ, এবিসি ত্রিভুজের দুইটা কোণের যোগফল কত 70 আর 40 110। তো আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এখন তাহলে সি কোণটা কত হবে, এই 180 থেকে এই দুইটা যোগফল বাদ দিয়ে দিই, তাহলে 180 থেকে 110 বাদ দিলে হয় 70। তাহলে সি কোণটা হলো 70 ডিগ্রি। তাহলে একোণ 40 ডিগ্রি, বিকোণ 70 ডিগ্রি, সি কোণও 70 ডিগ্রি। তাহলে বিকোণ আর সি কোণ কি দুইটাই কি সমান না, 70 ডিগ্রি 70 ডিগ্রি করে। তো আমরা জানি কোনো একটা ত্রিভুজের যদি দুইটা কোণ সমান হয় তাহলে এই ত্রিভুজটাকে কি বলে, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমার উত্তরটা কি হবে, মূলত কি সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না। আমার অ্যান্সারটা কি হবে, সমদ্বিবাহু ত্রিভুজ। আমি একটু দেখছি, যেমন ধরো এখানে কি দেয়া আছে, একোণ সমান 40 ডিগ্রি এটা দেয়া আছে, বিকোণ সমান দেয়া আছে 70 ডিগ্রি। হ্যাঁ, সুতরাং সি কোণ ইজ ইকুয়াল টু হোয়াট। হ্যাঁ, এটা কত আমরা বের করি এখন। হ্যাঁ, সি কোণটা বের করলে কিন্তু আমরা বুঝতে পারবো এটা কী ধরনের ত্রিভুজ। তো আমরা জানি একোণ প্লাস বিকোণ প্লাস সি কোণ ইজ ইকুয়াল টু কত 180 ডিগ্রি। হ্যাঁ, ইমপ্লাইজ দ্যাট একোণ কত 40 ডিগ্রি প্লাস বিকোণ কত 70 ডিগ্রি প্লাস সি কোণ কিন্তু আমরা জানি না, ইজ ইকুয়াল টু কত 180 ডিগ্রি। তাহলে সি কোণ ইজ ইকুয়াল টু কত হবে 180 ডিগ্রি, আর এই দুটো যোগ করলে হয় 110 ডিগ্রি, মাইনাস হবে 110 ডিগ্রি। সুতরাং সি কোণ ইজ ইকুয়াল টু হলো 70 ডিগ্রি। আচ্ছা, এখন যদি আমি ত্রিভুজটা আঁকার চেষ্টা করি, দেখো এই ধরো আমি এখানে একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করলাম। ওকে, ধরো এই তোমার সি কোণটা 70 ডিগ্রি আর বি কোণটাও 70 ডিগ্রি, সি কোণটাও 70 ডিগ্রি, বি কোণটাও 70 ডিগ্রি, রাইট। এটা হলো একোণ। একোণটা কত ডিগ্রি, একোণটা হচ্ছে 40 ডিগ্রি। ওকে, তাহলে এবার বুঝো এই কোণ আর এই কোণ আর এই কোণ সমান, তাহলে সমান সমান যে কোনো ত্রিভুজের দুইটা কোণ সমান হলে সমান সমান কোণের বিপরীত বাহু দুইটা সমান, এই বাহুটাও সমান। তো দুইটা বাহু সমান হলে এটা কী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সেজন্য এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবার আমি চলে যাব আজকের সর্বশেষ সমস্যা, অর্থাৎ 26 নং সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। একটা ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1:1:√2 এবং বৃহত্তম কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ক্ষুদ্রতম কোণের মান কত। এটা রেল মন্ত্রণালয়ে আসছে কত 2018 সালে। ওকে, বৃহত্তম কোণটা 90 ডিগ্রি, ক্ষুদ্রতম কোণটা কত, এবং ত্রিভুজের বাহু তিনটার অনুপাত দেওয়া আছে 1:1:,
কি √2, রাইট? এরকম দেয়া আছে। এখন আমাকে দেখাতে হবে, মানে আমাকে বের করতে হবে বড় কোণটা দেওয়া আছে 90 ডিগ্রি, তাহলে ছোট কোণটা কত সেটা বের করতে হবে। এখন আমি কি কি জিনিস দেয়া আছে এটা যদি আগে একটু লিখি। কি দেয়া আছে, আমি ধরো যে আচ্ছা এই যে অনুপাতটা দেয়া আছে, এই যে অনুপাতটা দেয়া আছে, এই অনুপাতটা দেখে আমরা কিন্তু ইতিপূর্বে এরকম একটা সমস্যার সমাধান করেছি। আমি তখন বলেছিলাম যে যদি অনুপাত, তিনটা বাহুর অনুপাতের মধ্যে যদি মিল থাকে, কেমন, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে √2 কয়টা, 1টা, অর্থাৎ তিনটা বাহুর অনুপাতের মধ্যে প্রথম বাহু দ্বিতীয় বাহু যা ভাগ যা হয়, অনুপাতের ভাগ যা হয়, তৃতীয় বাহুতে যদি তার √2 গুণ হয়, অর্থাৎ এখানেও কিন্তু 1 আছে, 1কে √2 দিয়ে গুণ করে কিন্তু √2 বানানো হয়েছে। যদি এরকম থাকে তাহলে আমি বলেছিলাম যে এটা কি হবে, এটা একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হবে। ওকে, তাহলে আমি এরকম একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ আঁকার চেষ্টা করি। ওকে, আর এখানে দেখো এটা কিন্তু এটাকে যদি লম্ব ধরো এটা হবে ভূমি, এটাকে যদি ভূমি ধরো এটা হবে লম্ব, কারণ দুটা সমান। আর √2টা কিন্তু অবশ্যই √2 এর মানটা কি 1-এর চেয়ে বড়, তো 1-এর চেয়ে বড় হলে অবশ্যই এটা কি অতিভুজ হবে। আচ্ছা দেখো এ বি সি, এই সমকোণী ত্রিভুজটা আমি আঁকার চেষ্টা করলাম। এখানে হচ্ছে 1, এখানে 1, আর এখানে হচ্ছে কি √2, রাইট? বিকুণটা হচ্ছে, তাহলে কি আমি এখান থেকে লিখতে পারি বিকুণটা হচ্ছে কি 90 ডিগ্রি। ওকে, বিকুণটা 90 ডিগ্রি। আর এই বুঝাই যায় এখান থেকে, চিত্র থেকে বুঝাই যায় এই AB = কি BC, এই জিনিসটাও বোঝা যায়, তাই না? এই জিনিসটাও বোঝা যায়, এই বাহুটা আর এই বাহুটা কি সমান, বোঝা যায়। তো এখন একটা ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয়, দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে অবশ্যই এই দুইটা কোণের সমষ্টি কত, অবশ্যই এ কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু হবে বাকি 90 ডিগ্রি। বোঝার চেষ্টা করো, এই ABC ত্রিভুজের মধ্যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তো আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তো এটা যদি একাই যদি 90 ডিগ্রি হয় তাহলে অবশ্যই বাকি দুইটা কোণের সমষ্টি কি 90 ডিগ্রি, সেটাই আমি লিখছি 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রি হওয়ার কারণে এখন আমরা জানি আবার একটা ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয়, অর্থাৎ AB বাহু আর BC বাহু সমান না, দুইটা বাহু যদি সমান হয় তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণও কিন্তু সমান, অর্থাৎ এই কোণ আর এই কোণ কিন্তু সমান। তাহলে কি লিখতে পারি আমি আবার, এ কোণ সমানও সি কোণ, এটাও লিখতে পারি, ঠিক না? এখন দেখো এ কোণ আর সি কোণ যোগ করলে হয় 90 ডিগ্রি, আর এ কোণ আর সি কোণ আবার সমান, তাহলে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে, এ কোণ সমান সি কোণ সমান কত ডিগ্রি, নিশ্চয়ই 45 ডিগ্রি করে, তাই না? 45 ডিগ্রি করে। তাহলে এ কোণ সমান সি কোণ সমান 45 ডিগ্রি হলে আমার ক্ষুদ্রতর কোণটা কত হবে, এটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, রাইট? তাহলে আমার উত্তরটা কী হবে, 45 ডিগ্রি। আশা করি বুঝাতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা জ্যামিতির জটিল সমস্যাগুলিকে সহজ ও সরলভাবে সমাধান করার একটু চেষ্টা করলাম মাত্র। তারপর যদি তোমাদের জ্যামিতিতে এ ধরনের বেসিকে যদি কোথাও সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টসে লিখতে পারো। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাহলে তোমরা নতুন নতুন ক্লাসের নোটিফিকেশান পেয়ে যাবে। সামনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরীক্ষা রয়েছে, সেজন্য মূলত এই ভিডিওটা এখন আপলোড করা। আশা করি সকলে উপকৃত হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুন্দরভাবে পরীক্ষার প্রস্তুতি নেবে সে প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।